যদি সেটা সিআর মামলা হয়, তার মানে হচ্ছে সিআর মামলা হলে বাদী পক্ষের যে সাক্ষী, বাদী পক্ষের সাক্ষী যদি আদালত সমাপ্ত করে এর পরের থেকে শুরু হবে। আর যদি সেটা জিআর মামলা হয় তাহলে এটা প্রসিকিউশনের সাক্ষী, প্রসিকিউশন যখন আর কোনো সাক্ষী আনার দরকার নাই, আদালত যখন সাক্ষীটা সমাপ্ত করবে এরপরেই আসলে 342 করা হয়ে থাকে। তাহলে দেখেন কখন এটা বাধ্যতামূলক, কখন, আর এই বিধানটা কখন বাধ্যতামূলক নয়। যেমন ব্যাপারটা হচ্ছে এমন যে আমি প্রথমত যেটা লিখেছি এখানে, যে আদালত আসামিকে তাহার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য উপস্থাপিত কোনো অবস্থা বোঝার জন্য আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে পূর্ব সতর্কতা না করে প্রয়োজনীয় যে কোনো প্রশ্ন আদালত করতে পারে। ঠিক আছে, কিন্তু আদালত এটাতে বাধ্য না, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। আদালত চাইলে করতে পারেন, না চাইলে করতে পারেন না। কিন্তু প্রসিকিউশনের সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পরে আসামিকে 342 করানো আদালতের জন্য বাধ্যতামূলক। এটা হচ্ছে ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সেকশনের প্রিন্সিপালটা কি, এই সেকশনের প্রিন্সিপালটা হচ্ছে আসামিকে অ্যাওয়্যার করা, আসামিকে সচেতন করা যে আপনার বিরুদ্ধে প্রসিকিউশন বা বাদী পক্ষ কি কি সাক্ষী এনেছে এবং এই সাক্ষীর ভিত্তিতে আপনাকে বিচার করা হবে, সাজা দেয়া হবে, হ্যাঁ, বা রায় প্রদান করা হবে, যেন আসামি ডিফেন্স দিতে পারে। 342 উদ্দেশ্যটা হচ্ছে আসামিকে বুঝতে দেওয়া। এবং আমি আপনাকে আরেকটা কথা বলেছি যে দুই ক্ষেত্রে বিচারক আসলে আসামির সাথে কথা বলে, একটা হচ্ছে চার্জ হিয়ারিং এর সময়, আর একটা হচ্ছে 342 সময়। এরপরে দেখেন, আমরা যদি দ্বিতীয়ত দেখি যে বাদীপক্ষে সাক্ষী জবানবন্দি গ্রহণের পর এবং আত্মপক্ষ সমর্থন জানাইবার পূর্বে মামলা সম্পর্কে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যেটা ইতিমধ্যে আমরা বলেছি। কোন আসামি 342 করার সময় যদি মিথ্যা জবাব দেয় অথবা সে যদি অস্বীকার করে যে না আমি খুন করি নাই, আমি অপরাধটা করি নাই, তাকে কি দণ্ড প্রদান করা যাবে? না, কোনো কিছু করা যাবে। তবে আদালত একটা অনুমান করতে পারবে তার সম্পর্কে। তবে তার যে জবাব, সে যে আনসার দিবে, সেই জবাবে যদি সে যদি অফেন্স করেছে বলে যদি আভাস পাওয়া যায়, তাহলে তার জবাব তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য হিসেবে পেশ করা যাবে। এরপরে যদি আমরা পাঁচে দেখি যে আসামিকে কোনো প্রকার আসলে এখানে শপথ পড়ানো যাবে কিনা, 342 এবং চার্জের সময় আসামিকে কোনো প্রকার শপথ পড়ানো যাবে না। এরপরে যদি আমরা দেখি, দেখেন 52 ডিএলআর একটা সিদ্ধান্ত এসেছে যে কেন 342টা আমরা কেন করি। সেটা উদ্দেশ্য বলতেছে অবজেক্ট কি, অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করে তার বিরুদ্ধে ব্যবহৃত অপরাধ সংশ্লিষ্ট সকল সাক্ষ্য প্রমাণ নজরে আনা, যাতে করে আসামি আদালতে ব্যাখ্যা দেওয়ার সুযোগ পান। এবং এখান থেকে আমরা বলতে পারি যে বিষয়বস্তু আমরা কি হবে, বিষয়বস্তু হচ্ছে চারটা হয়, যে যে প্রমাণের ভিত্তিতে সাজা হবে তা অভিযুক্ত দৃষ্টিগোচর করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আসামি অপরাধ স্বীকার করলে 342 ধারার পরীক্ষার প্রয়োজন নাই। সে যদি স্বীকার করে ফেলে যে না আমি দোষী, তাহলে কি তখন আর 342 করার দরকার আছে? না, তখন আর কিছু বলার দরকার। তৃতীয়ত হচ্ছে মামলার ঘটনা এবং যে সকল বিষয় তার বিরুদ্ধে ইতিমধ্যে প্রসিকিউশন আনয়ন করেছে সেটা ব্যাখ্যা প্রদানের সুযোগ যেন সে পায়। এবং আসামি যে অপরাধ সংশ্লিষ্টতার জন্য বিচার করতেছি আমরা, এই বিষয়ে তার তার কাছে তথ্য উপস্থাপন করে। তাহলে দেখেন, আমি আপনাদেরকে এখানে একটা ফর্ম দেখাচ্ছি আমাদের আদালতের 342 ফর্মটা কেমন হয়, আশা করছি আমরা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন লেখা আছে যে ফর্ম অফ রেকর্ডিং এক্সামিনেশন অফ একিউজড, কেমন, এখানে 364 লেখা আছে। এখানে দেখেন সেকশন 342 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, অভিযুক্ত ব্যক্তির পরীক্ষা। তাহলে এখানে আমরা কি দিব, অভিযুক্ত ব্যক্তি মানে কত বছর বয়স দিয়ে শুরু করে সে আসামি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাকি কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক করতেছে সেটা দিবে, এবং নাম, পুরোপুরি নাম দিবে আসামির, এবং অভিযুক্ত ব্যক্তি বাম পাশে স্বাক্ষর করবে আর ডান পাশে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। ম্যাজিস্ট্রেট কি রাখবে, দেখেন, উপরোক্ত পরীক্ষা আমার সম্মুখে এবং শ্রুতিগোচরে গৃহীত হইলে এবং ইহাতে অভিযুক্ত ব্যক্তির উক্তি সম্পূর্ণ এবং যথাযথভাবে লিখিত হয়েছে, এটাও ম্যাজিস্ট্রেট লেখ। এবং এই যে সেকেন্ড পাতাটা, এখানে দুইটা পাতা,
সেকেন্ড পাতাটা খালি থাকে। কেন খালি থাকে? এখানে ধরেন 1 2 3 এইভাবে লেখা হয়। প্রথমে একে লেখা হয় যে বাদীপক্ষ 5 জন সাক্ষী আনয়ন করেছে। বাদীপক্ষ তার নিজের সাক্ষ্যে বর্ণনা করেছে যে উনি বলেছেন বিগত এত তারিখ অমুক স্থানে এত ঘটিকার সময় আপনি তার নিকট থেকে যৌতুক চেয়েছেন। হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি? তারপরে PW2 এই বলেছে, PW3 আপনাকে মানে ক্রিমিনেট করে, মানে অপরাধের সাথে সংশ্লিষ্ট করে বক্তব্য প্রদান করেছে। কি কি বক্তব্য, কি কি সাক্ষ্য বলেছে, এটা এখানে লিখতে হবে। সেকেন্ডলি বলতে হবে যে আপনি আপনি এই সম্পর্কে কোনো কিছু বলতে চান কিনা। উনি যদি কিছু বলতে চায় তাহলে সেটা লিখতে হবে। তৃতীয়ত লিখতে হবে যে আপনি কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা। সাফাই সাক্ষী মানে হচ্ছে আপনি কোনো ডিফেন্স, আপনার পক্ষে কোনো সাক্ষী আপনি দিতে চান কিনা। সে যদি বলে হ্যাঁ স্যার দিতে চাই, তাহলে 342 পরের স্টেজটা হবে সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য থাকে। আসামি পক্ষ কি করবে? সাফাই সাক্ষীর তালিকা দিবে, সেটা বাদী পক্ষ বা প্রসিকিউশনকে সিন করাবে। সিন করানোর পরে কি হবে? আর পরবর্তী তারিখে সাফাই সাক্ষী তারা নিয়ে আসবে। আসামি সাফাই সাক্ষী আনবে, প্রসিকিউশন বা বাদী পক্ষ কি করবে? তাদেরকে জেরা করবে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাফাই সাক্ষী। এবং এর মাধ্যমে এই খালি কাগজটা দেয়া হয় এই কারণে যেন এখানে লিখতে পারা যায়। এরপরে এই পাশে বাম পাশে অভিযুক্ত ব্যক্তি স্বাক্ষর দিবে আর ডান পাশে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর দিবে। আচ্ছা, এই ছিল আমাদের 342। আমরা গত ক্লাসে যেটা পড়েছি, এবার আজকের ক্লাসে আমরা একটু নমুনা সহ দেখলাম। এখন আজকের ক্লাস আমরা যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে 346। দেখেন 346 এ কি বলতেছে যে ম্যাজিস্ট্রেট যে সকল কেস, হ্যাঁ, যে সকল মামলা সমূহ উনি নিষ্পত্তি করতে পারেন না, সেই ক্ষেত্রে উনি কি করবে, কি পদ্ধতি অনুসরণ করবে। তার মানে হচ্ছে প্রথমেই যেটা বলতেছে দেখেন যে কোন যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধান মানে ইনকোয়ারি অথবা ট্রায়ালের সময় সাক্ষ্যে যদি তার নিকট প্রতীয়মান হয় যে উক্ত জেলার অন্য কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক এটা বিচার হওয়া উচিত, তার মানে হচ্ছে আপনারা জানেন, ধরেন এটা সিম্পল একটা যদি এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরেন মাদকের মামলা 5 কেজি পর্যন্ত গাঁজা, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পর্যন্ত ট্রায়াল। যদি মামলাটা 6 কেজি হয় তাহলে সেটা কার ট্রায়াল? সিজিএম কর্তৃক ট্রায়াল। তাহলে ধরেন একটা মামলা 5 কেজি মামলা, সেটা সিজিএম বিচার করতেছে। সিজিএম যদি হঠাৎ করে দেখে যে কি ব্যাপার, এটা তো এরকম হওয়ার কথা, এটা তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবে, কেন আমি ট্রায়াল করতেছি, আমি কি করব? সিজিএম কি করবে তখন? দেখেন 3টা কাজ করবে। উনি প্রথমে যেটা করবেন, উক্ত মামলার কার্যক্রম উনি স্থগিত করবেন। স্থগিতকরণে কি করবেন? মামলার প্রকৃতি বর্ণনা করবেন। কিরকম প্রকৃতি? উক্ত মামলা একটা মাদক মামলা, মামলার মাদকের পরিমাণ হচ্ছে গাঁজা, মাদকের বৈশিষ্ট্য হচ্ছে গাঁজা এবং পরিমাণ হচ্ছে 5 কেজি, যা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা বিচার্য। এরকম একটা সংক্ষিপ্ত রিপোর্ট করবে। রিপোর্ট সহ তিনি কি করবেন? অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট জিনিসটা, মামলাটা ট্রান্সফার করবেন। এখন যাকে ট্রান্সফার করা হয়েছে সে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয় তাহলে তিনি বিচার করবেন। তিনি যদি দেখেন যে না, এটাও ভুল হয়েছে, আমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট না, আমার তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ার নাই, সেই ক্ষেত্রে উনি আবার জিনিসটা আবার ট্রান্সফার করবেন। তাহলে আমরা এখানে দেখলাম যে 346 বিষয়টা হচ্ছে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এটা পাওয়ার, তিনি যখন ইনকোয়ারি অথবা ট্রায়ালে যখন দেখেন যে অন্য কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক এটা বিচার হওয়া উচিত বা প্রেরণ করা উচিত, তখন উনি যে কাজটা করবেন সেটা কি করবেন আমি আবার বলছি। প্রথমে স্থগিত করবেন, তারপরে উনি একটা রিপোর্ট করবেন, সংক্ষিপ্ত রিপোর্ট করবেন, রিপোর্ট সহ মামলাটা কনসার্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এখন দেখেন 346 এর পরে একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে 347, খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা সিআরপিসি আমি প্রথম থেকে পড়াচ্ছি, তখন আমি ওইখানে একটা কথা বলেছিলাম, যদি আপনাদের মনে থাকার কথা, ধরেন ওই যে একই সাথে দণ্ড, ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত দণ্ড দিতে পারে? 35 যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলাম যে দ্বিগুণের বেশি উনি দিতে পারেন না। আপনাদের মনে থাকার কথা, তার মানে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর, উনি একটা সেকশনে সর্বোচ্চ 5 বছর দিতে পারবে, কিন্তু একাধিক সেকশন থাকলে
সেক্ষেত্রে উনি কি পারবে? সর্বোচ্চ 10 বছর, ঠিক না? এখন দেখেন, ধরেন উনি একটা সেকশনে ট্রায়াল করতেছে, তাহলে এখানে কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, কেমন? তাহলে দ্বিতীয় তফসিলে একটা একটা আপনাদের সবার সামনে আশা করি আমি বই আছে, ধরেন 325, আপনারা সেকেন্ড শিডিউলে যান, সেকেন্ড শিডিউলে 325 যে সেকশনে আছে সেখানে যান, সেখানে দেখেন 325-এর পানিশমেন্ট কিন্তু দেয়া আছে 7 ইয়ার্স, 7 বছর। কিন্তু বিচারটা করবে কি? বাই হোয়াট কোর্ট? ট্রায়ালেবল। ট্রায়ালেবল কোর্টকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এখন এখানে যে 7 বছরের কথা বর্ণিত আছে, কোন একজন ম্যাজিস্ট্রেট 325-এর মামলা যখন বিচার করতে গিয়ে উনি যদি মনে করেন যে না, আসামিকে 7 বছর সাজা দেওয়া দরকার, উনি কি দিতে পারবেন? একজন বলেন তো। আমার কথা বোঝা যাচ্ছে না? একজন একজন রেসপন্স করেন। বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে আপনি আমার সাথে বলেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 7 বছর কি সাজা দিতে পারবে 325-এ? স্যার সাজা দিতে পারবে না, ট্রায়াল করে এটা ইয়াতে পাঠিয়ে দিবে, অন্য কোর্টে ট্রান্সফার করে দিবে। হ্যাঁ, আমি এটাই শুনতে যাচ্ছি, উনি সাজা দিতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে উনি 32 সেকশন অনুযায়ী সর্বোচ্চ 5 বছর সাজা দিতে পারে। এখন এই যে উনি অন্য জায়গায় পাঠাবে, আপনি যেটা বললেন বাহাউদ্দিন, ধন্যবাদ, সেটা কোন সেকশনে পাওয়ার পরে? কোন সেকশন? সেটা হচ্ছে 347। তার মানে কখন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যখন প্রসিকিউশনের সাক্ষী গ্রহণের পরে কোন সময় পাঠাবে দেখেন, সেটাও বর্ণিত আছে। কেমন? প্রসিকিউশনের সাক্ষী গ্রহণের পর ওনার যদি যখন মনে হয় যে আসামিকে সাজা দেওয়া দরকার, বেশি সাজা দেওয়া দরকার, কিন্তু আমি যে ক্ষমতাবান তার থেকে বেশি সাজা দেওয়া দরকার, তখন উনি কি করবেন? উনি তখন সেশন, যেই সেশনের উনি অধস্তন, সেই সেশনে নথি সহ, মামলা সহ এবং আসামি সহ নথি প্রেরণ করবেন। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন যে 349-এ যদি আমরা আসি, সেখানে যেটা বলতেছে যে ম্যাজিস্ট্রেট যখন পর্যাপ্ত কঠোর শাস্তি প্রদান করতে পারে না, তখন কি হবে? ঠিক একই জিনিস 347-এর মতো, সেটা হচ্ছে যে এখতিয়ারের দিন, এটা এখন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কথা বলতেছে। 347 আমরা পড়লাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর 349-এ এসে বলতেছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি প্রসিকিউশন এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণের পরে সিদ্ধান্ত উপনীত হন যে আসামি দোষী, তবে যে শাস্তি তিনি দিতে পারেন তার থেকে পৃথক ধরনের শাস্তি পাওয়া উচিত বা কঠোর শাস্তি পাওয়া উচিত। তখন তিনি কি করবেন? 106 ধারা অনুযায়ী মুসলেখা সম্পাদন করা উচিত। তিনি তখন কি করবেন সেটা তারা অভিমত উনি লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এই পর্যায়ে ক্ষমতাপ্রাপ্ত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের নিকট তিনি মামলাটা প্রেরণ করবেন এবং আসামিকেও প্রেরণ করবেন। কেমন? এখন যার নিকট মামলাটা আসলে প্রেরণ করা হয়েছে, তিনি যদি চান যে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যে সাক্ষ্য নিয়েছে সেই সাক্ষীদেরকে উনি বিশ্বাস করবেন, তাহলে অসুবিধা নেই। আর উনি যদি মনে করেন যে উনি আবার সাক্ষী গ্রহণ করবেন, তাহলে উনি কি করতে পারেন? সকল সাক্ষীকে পুনরায় তলব দিয়ে তাদের জবানবন্দি গ্রহণ করতে পারেন এবং অতিরিক্ত সাক্ষ্য তলব করুন এবং
করতে এবং গ্রহণ করতে পারেন, এবং 32 এবং 33 ধারা অনুযায়ী উনি শাস্তি প্রদান করতে পারেন। তার মানে হচ্ছে ওনার কাছে প্রেরণ করা হলেও 32 ধারায় যে স্ট্যান্ডার্ডের কথা বর্ণিত আছে ম্যাজিস্ট্রেটদের সাজা প্রদানে, সেই স্ট্যান্ডার্ডের বাইরে কিন্তু উনি যেতে পারবেন। এবার 349 এতে এসে বলতেছে আরেকটা সেকশন, সেটা বলতেছে যে কি, যে আংশিক সাক্ষ্য যদি একজন দায়রা জজ গ্রহণ করে, আবার অন্যজন কর্তৃক লিপিবদ্ধ হওয়ার ক্ষেত্রে উনি দণ্ড দিতে পারবেন কিনা। তার মানে হচ্ছে বিষয়টা কেমন, আপনারা জানেন যে জজ সাহেবরা বদলি হয়, তাহলে উনি তো বদলির সময় তো সব জাজমেন্ট উনি দিয়ে দিতে পারে না। অনেক 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 মামলার উনি সাক্ষ্য গ্রহণ করেছে কিন্তু জাজমেন্ট দিতে পারে না, তাহলে ওনার সে সময় কি হবে? তাহলে এখানে 540 ধারার বিধান মোতাবেক কোন দায়রা জজ যদি বদলি হয় এবং তার স্থলে যদি অন্য কেউ স্থলাভিষিক্ত হন, তিনি চাইলে পূর্বের সাক্ষ্য জবানবন্দি হিসাবে গ্রহণ করতে পারেন, বা সকল সাক্ষীকে পুনরায় তলব দিয়ে তাদের জবানবন্দি গ্রহণ করতে পারেন, এবং অতিরিক্ত সাক্ষ্য তলব এবং গ্রহণ করতে পারেন। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে সাক্ষী ইতিমধ্যে হয়ে গিয়েছে সেটাকে উনি গ্রহণ করতে পারেন চাইলে, অথবা তিনি চাইলে কি করতে পারেন, নতুন করে আবার তলব করতে পারেন। এবং একই সাথে বলতেছে ইন্টারেস্ট অফ জাস্টিসের জন্য যে সকল সাক্ষী ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে তাদেরকে তিনি পুনরায় সাক্ষীর জন্য তলব করতে পারেন, এবং সেইভাবে জবানবন্দি জেরা এবং পুনঃ জবানবন্দি গ্রহণের পর সাক্ষীকে তিনি অব্যাহতি দিতে পারেন। এবং এক দায়রা থেকে যদি অন্য দায়রা মামলা স্থানান্তর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পূর্বোক্ত দায়রা আদালতের কোনো ইখতিয়ার নেই বলে বিবেচিত হবে। তার মানে হচ্ছে ধরেন কোর্টে সেশন কোর্টে কিন্তু একজন জেলা দায়রা জজ থাকে, অতিরিক্ত জেলা জজ অনেকজন থাকে। তাহলে একজন ধরেন অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত থেকে যদি একটা মামলা জেলা জজ দ্বিতীয় আদালতে ট্রান্সফার করে, তাহলে ওই প্রথম আদালতের ওই মামলা সম্পর্কে আর কোনো ইখতিয়ার নাই বলে গণ্য হবে। এবার এই যে আমরা 349 এতে যেটা পড়লাম, এটাকে পড়ছি আমরা সেশন। দেখেন এক দায়রা জজ, কেমন এই জিনিসটা এই ক্ষেত্রে 350 হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। আমরা যেমন ম্যাজিস্ট্রেট ট্রায়াল পড়েছি, সেশন ট্রায়ালও পড়েছি, তাহলে সেশন যেভাবে চলে ম্যাজিস্ট্রেটরাও ঠিক একইভাবে। তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটও বদলি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট বদলি হলে তার পরবর্তী ম্যাজিস্ট্রেট তার সাক্ষ্যগুলো উনি মানে নিতে পারবেন, চাইলে উনি অতিরিক্ত সাক্ষ্য নিতে পারেন। এবার দেখেন 352 যদি আমরা বলি, সেখানে আরেকটা জিনিস বলছে যে আদালত কি থাকবে, আপনারা যে দেখেন আদালত উন্মুক্ত স্থানে বসে, পাবলিকলি বসে, আদালত গোপনীয় হবে না। এটা কোথায় বর্ণিত আছে? 352 বলা আছে। এবং এই আদালতের এই কক্ষে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে বাধা প্রদান করা যাবে না। তবে প্রিজাইডিং জজ অথবা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে একটা গুরুত্বপূর্ণ মামলা শুনানি, এখানে অধিক মানুষ হলে অসুবিধা, পার্টিকুলার এই মামলা রিলেটেড যারা তারাই শুধুমাত্র থাকবেন, তাহলে উনি সেটা করতে পারেন, এটাই বলতেছে। অথবা একটা মামলা সম্পর্কে সরকার চাইলে বিভিন্ন স্থানে আদালত স্থাপন করতে পারে, যে ওই স্থানকে আদালত হিসেবে ঘোষণা করো, কেমন ওইখানেও বিচার কাজ বসতে পারে। এখন আমরা আরেকটা চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে যে অনুসন্ধান এবং বিচারের সময় সাক্ষ্য গ্রহণ এবং লিপিবদ্ধ করার কি কি পদ্ধতি আছে, কিভাবে আসলে এই যে আমরা সাক্ষী গ্রহণ যেটা করে থাকি বিচারকরা, সেটা আসলে কিভাবে কি পদ্ধতিতে গ্রহণ করতে হয়। তো দেখেন বলতেছে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা সংক্ষিপ্ত বিচার বা দায়রা আদালতে গৃহীত সমস্ত সাক্ষ্য আসামির উপস্থিতিতে বা ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি পেলে তার নিয়োজিত কৌশলীর উপস্থিতিতে গ্রহণ করতে হবে, কেমন? হ্যাঁ, যদি আমরা যেটা বলতেছি 540 এতে যেটা পিটিশন দিয়ে থাকে আইনজীবীরা, সেটা হচ্ছে কিন্তু সেটা আমরা একটু পরে পড়বো, কিন্তু এখানে যেটা বর্ণিত আছে যে 2 বা ততোধিক যদি আসামি থাকে, কেমন একজন না, কিন্তু 540 যখন আমরা পড়বো তখন আবার আমরা এটা জিনিসটা আলোচনা করব। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যখন ট্রায়ালে 2 বা ততোধিক আসামি থাকবে উপস্থিত, তখন অন্য আসামিরা যদি অনুপস্থিত থাকে,
তারা কিন্তু প্রসিকিউশন বা বাদীপক্ষের সাক্ষীকে জেরা করতে পারে আদালতের অনুমতি নিয়ে, যে স্যার 548 আমি একটা পিটিশন দিলাম, আমাকে এটা মঞ্জুর করে। আজকে তো 2 জন আসামি আছে, কিন্তু সেখানে যদি একজন আসামি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সুযোগ নেই। আর আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে কি হবে? আপনি অনেকে বলতে পারেন তাহলে কি সাক্ষী গ্রহণ হবে না? হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে আবার এই সাক্ষীকে কি করতে হবে? আসামি যদি আসে ও পরবর্তীতে উপস্থিত হয়, উনি যদি উপস্থিত না হয় তাহলে তো একতরফা ট্রায়াল হবে, কেমন? আর যদি উনি উপস্থিত আবার হয় তাহলে তিনি ওই সাক্ষীকে কি করবেন? রিকল করবেন, রিকল করে জেরা করবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখেন আমরা যেটা পড়বো 355, সেখানে বলতেছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক নথিটা কিরকম হবে। উনি যে বিচার কাজ করবেন ওনার আসলে নথির বিন্যাসটা কেমন হবে। তাহলে দেখেন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং সামারি ট্রায়াল অথবা বিচারের ক্ষেত্রে এবং 514 ধারা অনুযায়ী সমস্ত কার্যক্রমের ক্ষেত্রে যদি বিচার চলাকালীন না হয় তবে সাক্ষী জবানবন্দি করার সময় সাক্ষ্যের সারমর্মের একটি স্মারকলিপি উনি প্রস্তুত করবেন। তার মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ উইটনেস, যেটাকে আমরা বলে থাকি। সাক্ষী যখন সাক্ষ্য প্রদান করে থাকে তখন আমরা ওইটা দেখবেন আপনারা সিল দেয় একটা আদালত থেকে, যে এই সাক্ষীকে সমস্ত সাক্ষ্য আদালত কর্তৃক পড়ে শোনানো হলে তিনি তা সঠিক এবং নির্ভুল বলে স্বীকার করেন। এটা হচ্ছে স্মারকলিপি। আর ম্যাজিস্ট্রেট নিজ হাতে এই স্মারকলিপি লিখবেন এবং তাহাতে স্বাক্ষর করবেন এবং উহা কি হবে? নথির অংশ হিসাবে গণ্য হবে। আর কোন ম্যাজিস্ট্রেট যদি স্মারকলিপি প্রস্তুত করতে অসমর্থ হন তাহলে তিনি কেন অসমর্থ সেটার কারণ উনি লিখতে হবে। আর এমন হতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট স্টেনো দ্বারা লেখেন, উনি কম্পিউটারে টাইপ করেন, তাহলে উনি এখানে স্বাক্ষর করবেন এবং উক্ত স্মারকলিপি নথির অংশরূপে গণ্য হবেন। এবার আমরা দেখলাম যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নথি। এবার যদি আমরা বলি মানে অন্যান্য যেগুলো, ধরেন সেশন ট্রায়াল এবং ম্যাজিস্ট্রেটের নিকট অন্য সমস্ত বিচারের ক্ষেত্রে দ্বাদশ এবং অষ্টাদশ অধ্যায় অনুযায়ী অনুসন্ধানের ক্ষেত্রে দায়রা জজ বা ম্যাজিস্ট্রেটের প্রত্যেকটি সাক্ষীর সাক্ষ্য আদালতের ভাষায় নিজে লিখিয়ে নিবে এবং তাহার উপস্থিতি এবং শ্রবণের মধ্যে এবং তাহার ব্যক্তিগত নির্দেশনা এবং তত্ত্বাবধানে উক্তরূপ লিখিয়ে নিবেন এবং দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট হতে স্বাক্ষর করবে। কিন্তু কখন করবে না? যখন উনি মানে দেখেন কখন, যখন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ সাক্ষ্য লিপিবদ্ধ করেন না, তিনি যখন নিজে করেন না তখন উনি কি করবেন? তখন দেখা যাচ্ছে ওনারা স্টেনো করতেছে সাক্ষীটা, তখন উনিও নিজে একটা সাক্ষীর সারমর্মে স্মারকলিপি প্রস্তুত করবেন। ওই সাক্ষ্যের সারমর্মটা উনি নিজ হাতে লিখবেন, সেটা স্বাক্ষরিত হবে এবং তা নথির অংশ হিসাবে গণ্য হবে। আর যদি কোনো ম্যাজিস্ট্রেট সেটা যদি অসমর্থ হয়ে হন, যেটা উনি করতে পারেন নাই, তাহলে সেটা কেন উনি পারেন নাই সেটাও ওনাকে উল্লেখ করতে হবে। আর এই যে এখানে বলতেছি আমরা সাক্ষ্য গ্রহণ 356 বা 357 অনুযায়ী, সেটা প্রশ্ন আকারে কি লিখবে যে আপনি আইনজীবীরা যেভাবে আসলে চিফ নিয়ে থাকে, না, প্রশ্ন আকারে লিখবে না। উনি এটা কিভাবে লিখবে? বিবরণ আকারে লিখবে, মানে একটার পর একটা উনি লিখে যাবে। এবং কোন বিশেষ প্রশ্ন মানে আদালত ডিসক্রিশনারি পাওয়ার বলে যে কোনো প্রশ্ন সাক্ষীকে করতে পারে। এটা কোথায় বলা আছে? 359। আর যদি 360-তে বলতেছে যে সাক্ষ্য সমাপ্ত হলে তখনকার পদ্ধতি কি হবে? 356 বা 357 অনুযায়ী সাক্ষী সমাপ্ত হওয়ার পর যদি আসামি হাজির থাকে তাহলে আসামির উপস্থিতিতে বা কৌশলীর মাধ্যমে যদি হাজির হয় তাকে সেটাকে পড়িয়ে শোনাতে হবে এবং প্রয়োজন হলে সেটা সংশোধন করাইতে হবে। আর সাক্ষীকে যদি পড়িয়ে শোনানো হয় তাহলে সাক্ষী যদি সাক্ষ্যের কোনো অংশে নির্ভুলতা অস্বীকার করে তাহলে কি হবে? তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব সাক্ষ্য গ্রহণ করেছেন, সাক্ষীকে পড়ে শোনাইলেন, সাক্ষী বললো যে না আমি তো এটা বলি নাই, তাহলে সেখানে কি করবেন? উনি এখানে সেটাকে না আপত্তি স্মারক লিখবেন যে এই সাক্ষ্য সাক্ষীকে পড়ে শোনালো হলে তিনি সেখানে আপত্তি করেন, অথবা অন্য কোনো যদি প্রয়োজন মনে করেন তিনি সেখানে মন্তব্য যোগ করতে পারবেন।
এবার কথা হচ্ছে সাক্ষী যে ভাষায় সাক্ষ্য প্রদান করেছে, এমন হতে পারে যে সাক্ষী ইংলিশে কথা বলতেছে, কিন্তু মামলার প্রয়োজনে সাক্ষীটাকে বাংলায় লিখতে হচ্ছে। হ্যাঁ, তো বাংলায় লেখলেও সাক্ষীকে কিন্তু ইংলিশেই পড়ে শোনাইতে হবে। মানে সাক্ষীকে সেই সাক্ষী যেই ভাষায় পড়ে শুনিয়েছে সেই ভাষায় পড়িয়ে শোনাতে হবে। এবার দেখেন আরেকটা সেকশনে যদি আমরা আসি 363, এটাকে আমরা বলতেছি এই সেকশন, এটা বিষয়টা হচ্ছে ডিমিনিয়র অফ উইটনেস, তার মানে হচ্ছে আচরণ। একটা প্রশ্ন করার সময় সাক্ষীর আচরণ। প্রশ্ন করা হলো ঘটনার সময় আপনি উপস্থিত ছিলেন কিনা, সাক্ষী কোনো কথা বলতেছে না, সাক্ষী চুপ থাকলো। কয়েকবার প্রশ্ন করা হলো কিন্তু সাক্ষী কোনো প্রশ্ন দিচ্ছে না, তাহলে এখানে তার একটা আচরণ বোঝা যাচ্ছে। তাহলে জজ সাহেব বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই গুরুত্বপূর্ণ মনে করেন যে সাক্ষী লিপিবদ্ধ করার সময় তার আচরণটা কি ছিল সেটা উল্লেখ করা দরকার, তাহলে এই 363 অনুযায়ী উনি এটা অনুসরণ করতে পারে। ঠিক একই জিনিস সিভিলে আছে, কোথায় আছে? অর্ডার 18 রুল 12 বর্ণিত আছে। কেমন? মানে হচ্ছে বোথ সিভিল এবং ক্রিমিনাল দুই জায়গায় সাক্ষীর আচরণ সম্পর্কে বর্ণিত আছে। এরপরে দেখেন আমরা যদি আসি যে 364, আমরা আসলে 164 যখন পড়িয়েছি তখন একটু একটু বলেছি সেটা, আর একটু যদি বলি আমরা যে পদ্ধতিটা কি হবে, যে ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো আদালত যখন জবানবন্দি গ্রহণ করে তখন জিজ্ঞাসিত প্রশ্ন তাহার ভাষায় বা আদালতের ভাষায় লিপিবদ্ধ করতে হবে এবং তা আসামিকে দেখে এবং পরে শোনাতে হবে। এবং যখন আদালত জবানবন্দি সত্য বলে বিশ্বাস করে তখন ম্যাজিস্ট্রেট উহাতে স্বাক্ষর করবেন এবং একটা স্মারক বিবৃতি দিবেন। আর উনি যদি নিজে স্মারক বিবৃতি না করেন, নিজে লিপিবদ্ধ যদি উনি নাও করেন, উনি যদি স্টেনোটাইপিস্ট দিয়ে উনি করান অসুবিধা নেই, কিন্তু ওনাকে স্মারক লিপি ওনাকে দিতেই হবে, এটাই বর্ণিত আছে। তাহলে এই আমরা 364 এর পরে আরেকটা ক্লাসে যাব, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ প্লিজ বাহুর দে। স্যার আমার কোশ্চেনটা হলো যে এই সাক্ষীর বিষয়ে মানে যেহেতু আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করা হচ্ছে, যে আমরা 349 ক 50 যে দেখলাম যে যদি বেঞ্চ পরিবর্তন হয়, যদি ম্যাজিস্ট্রেট চেঞ্জ হয়, এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু আরেকটা বিষয় দেখলাম যে চিফে একটা সাক্ষী হচ্ছে, কিন্তু ওই সাক্ষ্যটা নিজে না নিয়ে অন্য একটা ম্যাজিস্ট্রেট ট্রান্সফার করে সাক্ষীটা নিচ্ছে, কিন্তু রায় দিচ্ছে আবার উনি। তো এটা কোন বিধান অনুযায়ী চেঞ্জ করে, নাকি এটা ডিসক্রিপশনে পাওয়ার? এটা একটু জানার ছিল। না এটা আসলে ব্যাপারটা হচ্ছে, এটা আসলে কোনো বিধান নাই। আপনি যেটা বলছেন এটার কোনো বিধান নাই, এটা আসলে আইনগতও নয়। যদি কাউকে সাক্ষীর জন্য পাঠায় আপনাকে দেখতে হবে একই সাথে আদালত মামলাটা ট্রান্সফার করতেছে কিনা। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে যে ধরেন আমার কাছে, আমরা তো প্রসেস পাঠাই, একসাথে ধরেন 30টা সাক্ষী চলে আসলো, তা আমি তো আসলে সারা রাত সাক্ষী নিতে পারবো না, বুঝছেন না? জি জি 30টা সাক্ষী চলে আসলো কন্টেস্টিং, সেক্ষেত্রে তো আমি সারা রাত সাক্ষী নিতে পারবো না। এখন ইদার আমাকে সাক্ষীটা ফেরত দিতে হবে, ওর আমাকে কি করতে হবে, মামলাটা ট্রান্সফার করতে হবে। তখন আমরা কি করি, মামলাটা সিজিএম বরাবর পাঠাই। সিজিএম স্যার তখনই কি করেন, অন্য একটা ম্যাজিস্ট্রেটকে এই মামলা ট্রান্সফার করে সাক্ষীর জন্য পাঠায়। তার মানে হচ্ছে যে শুধুমাত্র যে সাক্ষীর জন্য নিচ্ছে তা না, মামলাটাও ট্রান্সফার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে রাইটলি। কিন্তু একজনের মামলার সাক্ষী আরেকজন নিতে পারবে এরকম কোনো বিধান নাই আইনি, এবং এটা বেআইনি। স্যার এরকম সাক্ষী তো দেখলাম যে জেলা জজে আমার সাক্ষী আছে প্রবেট মামলার, সাক্ষী নিচে দেউলিয়া কোর্টে এটা ট্রান্সফার করলো। চিফ জুডিশিয়ারি মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমার সাক্ষী আছে, উনি সাক্ষী না নিয়ে দিয়ে দিয়েছে 34 নম্বর আদালত বা 32-এ বা যেকোনো একটা এমএমএ পাঠিয়ে দিল, উনি সাক্ষীটা নিবে এখন, যে 12টার সময় সাক্ষী হবে, আপনি ওই জায়গায় চলে যান। তো এটা তো মানে কোন আইনে বা কিভাবে এটা ট্রান্সফার করে এটা নাই, এটা? সুযোগ নাই, কিন্তু আপনি দেখিয়েন যে মামলাটা ট্রান্সফার করছে কিনা। না স্যার, সাক্ষীর জন্য শুধু আমি সাক্ষী দিচ্ছি, সাক্ষী কমপ্লিট, আবার ওই ইয়াতে জেলা জজে আছে, আবার না, টোটালি ওই
এটা বুঝতে পারছি, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। এটা হয় অনেক জায়গায়, আমরাও জানি, কিন্তু এটা আসলে আইনগত নাই, আইনগত কোনো সুযোগ নাই। এই মামলাটা আপিলে গেলে বা হাইকোর্টে গেলে কিন্তু কোয়াশ হয়ে যাবে, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। জি। আচ্ছা দেখেন, আমরা আরেকটা চ্যাপ্টার যদি আজকে শুরু করি, সেটা হচ্ছে জাজমেন্ট। এখন দেখেন ক্রিমিনাল মামলায় রায় ঘোষণার পদ্ধতিটা কি। 366 এ যেটা বর্ণিত আছে যে মূল এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালত প্রত্যেকটি বিচারের রায় ঘোষণা করবে বা রায়ের সারাংশ ব্যাখ্যা করবে। তার মানে হচ্ছে উনি প্রকাশ্য আদালতে যখন বিচার সমাপ্ত হবে তারপরে উনি রায়টা ঘোষণা করবেন, বা উনি কি করবেন, পরবর্তী কোনো তারিখে পক্ষ সময় বা তাদের কৌশলীকে নোটিশ প্রদান করবে যে আগামী এত তারিখ রায়ের প্রচারের জন্য দিন ধার্য করা হয়েছে। এবং রায় কার ভাষায় হবে? আদালত যদি ইংলিশেও রায় লেখে, সেটা কিন্তু আদালতকে পড়ে শোনাতে হবে। তার মানে হচ্ছে রায় মানে আদালতের ভাষায় বা আসামি যে ভাষায় শুনতে চায় সেই ভাষায় তাকে পড়ে শোনাতে হবে। এবং কোনো বাদী বা আসামি পক্ষ যদি বলে যে স্যার আমাকে পুরো রায়টা আপনি একটু পড়ে শোনান, সেই ক্ষেত্রে কিন্তু আদালত পুরো রায় পড়ে শোনাবে, যদিও বা এটার কাস্টম নাই, কিন্তু এটা কিন্তু আইনে আছে। আরেকটা হচ্ছে সেকেন্ডলি, যে যদি আসামি হাজতে থাকে তাহলে কি করতে হবে। আসামি হাজতে যদি থাকে, রায় ঘোষণার দিন আসামিকে অবশ্যই আদালতে উপস্থাপন করতে হবে। এবং এবং যদি ব্যক্তিগত হাজিরা থেকে যদি কোনো আসামি রেহাই পায় এবং তাকে যদি কেবলমাত্র জরিমানা করা হলে বা খালাস দেওয়া হলে কৌশলীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হবে। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে অনেক আসামি সে হয়তো বা স্বেচ্ছায় হাজির হয়ে গেছে, দোষ স্বীকার করছে, সেই ক্ষেত্রে আদালত চাইলে তাকে জরিমানা করছে, এখন কিন্তু রায় ঘোষণার দিন তো তাকে আসতে হবে, কারণ তা সে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু রায়ের সময় তো বোঝা যাবে যে আসলে তাকে খালাস দিচ্ছে নাকি সাজা ঘোষণা করতেছে। অথবা যদি জরিমানা করা হয়ে থাকে, তাকে শুধুমাত্র দোষ স্বীকারের ব্যক্তিকে শুধুমাত্র জরিমানা করা হয়েছে, কিন্তু রায়ের দিন তার উপস্থিত না হলেও অসুবিধা হবে না, এটাই বলতেছে। এখন দেখেন 367 যেটা বলতেছে রায়ের ভাষা বা বিষয়বস্তু কেমন হবে। রায়ের ভাষা হবে যে আদালত কর্তৃক লিখিত হবে এবং শ্রুতলিখন হতে বা আদালতের ভাষা বা ইংরেজিতে লিখতে পারে। এবং এখানে যেটা থাকবে বিচার্য বিষয় থাকবে, কেমন বিচার্য বিষয় থাকবে, রিজন থাকবে কেন এই রায়টা দিচ্ছে, এবং এই রায়ের পিছনে কারণটা কি। সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে হচ্ছে খালাস দিচ্ছেন নাকি সাজা দিচ্ছেন উনি, এবং এই সিদ্ধান্তের পিছনে কারণটা কি। তারপরে হচ্ছে আদালত রায়ে স্বাক্ষর করবেন এবং তারিখ দিবেন। এবং প্রিজাইডিং অফিসার যদি উনি নিজ হাতে না লেখে, দেখবেন আমাদের ম্যাজিস্ট্রেট রায়গুলো টাইপ করা থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আদালত প্রত্যেক পৃষ্ঠায় স্বাক্ষর করবে। এবং আসামি যে অপরাধের জন্য দণ্ডবিধি বা অন্য কোনো আইনে যদি শাস্তি পায়, কোন আইনে ওনাকে সাজা দেওয়া হলো সেই আইনটার নাম থাকতে হবে, স্পষ্ট করে নাম থাকবে, এবং কোন ধারায় তাকে সাজা প্রদান করা হলো সেটা উল্লেখ থাকবে। এবং আলটিমেটলি জাজমেন্টে কি হলো, শাস্তিটা কি হলো, সে শাস্তিটাও উল্লেখ থাকবে। এবার দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, আমরা যদি বলি বিকল্প রায়, অল্টারনেটিভ জাজমেন্ট। এই বিষয়টা কি? অল্টারনেটিভ জাজমেন্ট হচ্ছে যে দণ্ডবিধির অধীনে দণ্ড দেওয়া হলে উক্ত অপরাধটি দণ্ডবিধির 2টি ধারার মধ্যে কোন ধারার অন্তর্ভুক্ত। তাহলে আপনারা এরকম একটা সেকশন আমরা পড়েছি, আমরা যখন পেনাল কোড পড়েছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে 304, হ্যাঁ, পানিশমেন্ট অফ কালপেবল হোমিসাইড, ঠিক না? যখন ইন্টেনশনালি করবে অথবা তার যখন তার নলেজ ছিল তখন কি হবে, তখন সেক্ষেত্রে আমরা 2টা সাজা দেখতে পাই একটা সেকশনে। অথবা 307, হ্যাঁ 307-এ যদি সে উইপন নিয়ে থাকে সেই ক্ষেত্রে একটা বিষয়, কেমন? তাহলে এই যে একই সেকশনে 2 রকমের সাজা, তাহলে কোন কোন অংশে উনি সাজা দিলেন? 304-এ সাজা দিচ্ছেন অথবা 307-এ সাজা দিচ্ছেন, কিন্তু কোন অংশে সাজা দিচ্ছেন সেটা সম্পর্কে যদি সন্দেহ হয় তাহলে আদালত সেটা স্পষ্ট করবে যে আমি 307-এর সেকেন্ড পার্টে সাজা দিলাম অথবা ফার্স্ট পার্টে সাজা দিলাম, 304-এর ফার্স্ট পার্টে সাজা দিলাম, এটা প্রকাশ করবে। হ্যাঁ, এবং এটার জন্য উনি একটা বিকল্প রায় দিবে যে কেন উনি এটা দিলেন। এবং চাঁড়াই যদি আমরা বলি রায় আসামিকে খালাস প্রদান করা হলে যে অপরাধ হতে আসামিকে খালাস প্রদান করা হয়েছে রায় তার উল্লেখ করতে হবে এবং তাকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে।
এখন দেখেন এরপর যদি বলি আসামি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দণ্ডনীয় হয় বা এর পরিবর্তে যদি তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, তাহলে আদালত রায়ে উক্ত শাস্তির কারণ উল্লেখ করবে। তার মানে হচ্ছে আপনারা জানেন 302 সেখানে পানিশমেন্ট ফর মার্ডারের কিন্তু সাজা কি? ডেথ, ঠিক না? অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এন্ড ফাইন, এভাবে বলা আছে। তাহলে এই যে ডেথ বলা আছে, মৃত্যুদণ্ড, তাহলে কেন মূল সাজা কিন্তু মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ড ব্যতীত কেন আপনি যাবজ্জীবন দিচ্ছেন? তখন এই শাস্তির কারণ উল্লেখ করতে হবে। মৃত্যুদণ্ড দিলে তো আপনি দিবেনই, ওটার জন্য আর দরকার নেই। কিন্তু মৃত্যুদণ্ড ব্যতীত যদি কোনো ব্যক্তিকে অন্য কোনো শাস্তি দেয়া হয়, সেই ক্ষেত্রে একটা রিজনিং দিতে হবে কেন তাকে হাইস্ট পানিশমেন্ট না দিয়ে যাবজ্জীবন দেওয়া হলো। এবং 118 ধারা অনুযায়ী জামানত প্রদানের আদেশ আমরা যেটা অলরেডি পড়েছি, অথবা 123-3 অনুযায়ী জামানত খেলাপের জন্য কারাদণ্ড যদি দিয়ে থাকে, সেটাও আসলে রায় হিসাবে গণ্য হবে, সেটাও এক ধরনের জাজমেন্ট। এরপরে দেখেন আমরা আরেকটা নতুন জিনিস দেখবো। যেহেতু ক্রিমিনাল, আপনারা জানেন যে যেহেতু এখানে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে সেশন কোর্টের, তাহলে কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়, তাহলে একই সাথে এখানে নির্দেশ থাকবে তার মৃত্যু যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে, এবং এটাও মৃত্যুদণ্ডাদেশের সাথে থাকবে। এবং আদালত কিন্তু ক্রিমিনাল কোর্টে কিন্তু নিজের কোনো জুরিসডিকশন নাই, ডিসক্রিশনারি কোনো পাওয়ার নাই। ক্রিমিনাল কোর্টে শুধুমাত্র হাইকোর্টের ডিসক্রিশনারি পাওয়ার আছে, কেমন ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট, যেটাকে আমরা সিভিলে বলি 151, কিন্তু ক্রিমিনালে কিন্তু শুধুমাত্র হাইকোর্ট, আর সিভিলে কিন্তু প্রতিটা আদালতের ইনহেরেন্ট পাওয়ার আছে। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আদালত তার রায়ে স্বাক্ষর করার পর ওনার কারণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক যেটা হয়ে থাকে, সেটা ব্যতীত উনি কোনো পরিবর্তন অথবা পুনর্বিবেচনা, রিভিউ কোনো কিছুই করতে পারবেন না। এরপরে যদি আমরা দেখি 371, যে আসামির আবেদনের রায়ের নকল প্রদান, যে ম্যাজিস্ট্রেট আদালতে মামলার রায় ব্যতীত অন্য সকল আদালতের রায়ের নকল বিনামূল্যে দিতে হবে। আর যখন দায়রা জজ মৃত্যুদণ্ড প্রদান করে, তখন দায়রা জজ কতদিনের মধ্যে আপিল করতে হবে সেটা কিন্তু আসামিকে জানাবে, যে আমি আপনাকে মৃত্যুদণ্ড প্রদান করলাম, কিন্তু আপনি 7 দিনের মধ্যে আপিল করতে পারবেন, এটা জানাবে। এবং একই সাথে আমরা জানি কোড অফ সিভিল প্রসিডিওরের অর্ডার 41 রুল 36 অনুযায়ী রায়ের নকলও প্রদান করা হয়ে থাকে। এখন দেখেন আরেকটা বিষয় আছে এখানে, 373 অনুযায়ী রায়ের নকল এবং সিদ্ধান্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। তার মানে হচ্ছে সেশন কোর্ট যে সকল মামলার বিচার প্রদান করে থাকেন অথবা দণ্ডাদেশ প্রদান করে থাকেন, তিনি একটা কপি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা কপি অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা উনি আরেকটা কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উনি প্রেরণ করবেন। এখন দেখেন এই যে যদি এখানে আরেকটা চ্যাপ্টার যদি আমরা আসি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন। সেটা হচ্ছে কেমন, যে কোনো দণ্ডাদেশ যদি মৃত্যুদণ্ডাদেশ আদালত দিয়ে থাকে, কোনো আদালত, 374 বলতেছে সেটা দায়রা আদালত মৃত্যুদণ্ড যদি প্রদান করে, তাহলে হাইকোর্টের নিকট উনি পাঠাবে এই নথিটা, কেমন। এবং হাইকোর্ট বিভাগ যদি দণ্ড অনুমোদন না করে, ততক্ষণ পর্যন্ত ওনার দণ্ড এটা কার্যকর করা যাবে না। তার মানে হচ্ছে মৃত্যুদণ্ড কোনো ব্যক্তিকে আজকে দিল সেশন কোর্ট, সাথে সাথে এর পরের ভিতরে তাকে যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, এরকম না। তার মানে হচ্ছে এটা কনফার্মেশনের জন্য হাইকোর্টে পাঠাইতে হবে। এবার দেখেন যে এই যে 375, এই যে কনফার্মেশনের জন্য পাঠালো হাইকোর্টে, এখন হাইকোর্ট যদি মনে করে যে দণ্ডিত ব্যক্তি দোষ বা নির্দোষ সম্পর্কে আরো অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করা উচিত, তাহলে কিন্তু হাইকোর্ট বিভাগ এই অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য সেশন কোর্টকে বলতে পারে, অথবা বলতে পারে যে আরো অনুসন্ধান করা দরকার। আবার হাইকোর্ট বিভাগ যদি এরকম ভিন্ন রূপ নির্দেশনা না দিলে অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণকালে দণ্ডিত ব্যক্তির উপস্থিতি উনি মওকুফ করতে পারেন। একই সাথে হাইকোর্ট বিভাগ অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ যদি না করলে, তখন অনুসন্ধানের ফলাফল এবং গৃহীত সাক্ষ্য অনুমোদন পূর্বক উক্ত আদালত প্রেরণ করবে। তার মানে হচ্ছে হাইকোর্ট যদি মনে না করে যে না এখানে কোনো ইন্টারফিয়ারেন্স দরকার নাই, কেমন,
অতিরিক্ত সাক্ষ্য অথবা এটা এই মামলায় কোনো অনুসন্ধানের দরকার নেই, দায়রা আদালত যে সেন্টেন্স দিয়েছে ডেথ পেনাল্টি সেটা ঠিক আছে, তাহলে কি করবে, এটা রেটিফাই করবে, এটা কনফার্মেশন করবে, করে সেশনে পাঠিয়ে দেবে, এটাই বলছে। এখন দেখেন এই যে আমি বলছি পাঠিয়ে দিবে, এটা বলা আছে 376 তার মানে হচ্ছে 374 অনুযায়ী যেই মামলার নথিটা হাইকোর্টে যাচ্ছে সেখানে উনি কি করতে পারবে, হাইকোর্ট দণ্ডাদেশ অনুমোদন করতে পারবে, অথবা আইন অনুসারে অন্য কোনো দণ্ড দিতে পারে। হাইকোর্ট যদি মনে করে যে না থাকে আমি একটু কমিয়ে দিব তাহলে সেটাও দিতে পারে, অথবা উনি কনফার্মেশনও করতে পারে। সেকেন্ডলি যেটা পারে হাইকোর্ট যে অপরাধীকে এই দোষী সাব্যস্ত করার আদেশটা বাতিল করতে পারে। হ্যাঁ, এবং দায়রা আদালত যে অপরাধের জন্য অপরাধীকে দোষী সাব্যস্ত করতে পারতো সেই অপরাধে সাব্যস্ত করতে পারবে, এবং একই অভিযোগ বা সংশোধিত আকারের ভিত্তিতে নতুন বিচার, বলতে পারে যে ফ্রেশ ট্রায়াল করা হোক এই মামলাটা, আবার পুনরায় বিচার করা হোক, অথবা আসামিকে খালাসও দিতে পারবে। তাহলে দেখেন আমি রেড মার্কিং করছি 4টা ওয়ার্ডে। একটা কি কি পারবে, একটা পারবে দণ্ডাদেশ অনুমোদন, কেমন, অথবা অন্য কোনো দণ্ড, অথবা কি পারবে, নতুন বিচারের আদেশ, অথবা কি পারবে, খালাস। তাহলে 4টা জিনিস পারবে হাইকোর্ট, কেমন। আচ্ছা, এবার দেখেন শর্ত থাকে যে যদি আপিলের জন্য নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত অথবা আপিল পেশ করার ফলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ধারা অনুযায়ী অনুমোদন আদেশ দেয়া যাবে না। তার মানে হচ্ছে কোন একজন ব্যক্তি এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, তাহলে আপিলটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, কেমন, অনুমোদন করার আগে। এবার আপনারা জানেন যে হাইকোর্টে বেঞ্চ বসে, কেমন, একটা বেঞ্চে অনেক বিচারক থাকতে পারে, 2 বা ততোধিক বিচারক থাকতে পারে। এক্ষেত্রে বলতেছে যদি নতুন কোনো দণ্ড দেয়া হয় তাহলে দেখেন দণ্ড অনুমোদন অথবা নতুন দণ্ড প্রদান যদি হাইকোর্টের 2 বা ততোধিক বিচারক থাকেন তখন ন্যূনতম 2 জন বিচারকের স্বাক্ষর থাকা লাগবে। তার মানে হচ্ছে 3 জনের যদি বেঞ্চ হয় অবশ্যই 2 জনের স্বাক্ষর লাগতে হবে। আর যদি মতানৈক্য হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে এই দেখেন এই মতানৈক্য দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আমি সিভিলটাও নিয়ে এসেছি আপনাদের সুবিধা। তাহলে দেখেন দণ্ড অনুমোদন অথবা নতুন দণ্ড প্রদান যদি একাধিক বিচারিক বেঞ্চে শুনানি হয় এবং সেটা যদি সমসংখ্যক বিভক্ত থাকে, তার মানে হচ্ছে উক্ত বিচারকগণের অভিমত সহ অন্য একজন বিচারকের নিকট তখন পাঠাতে হবে, এবং তিনি যেরকম উপযুক্ত মনে করেন সেই অনুযায়ী রায় বা আদেশ প্রদান করতে হবে। আর যদি সেটা হয় কি যে আপিল আদালতের বিচারকগণ যদি সময় সংখ্যা বিভক্ত হন তখনও কিন্তু একই পদ্ধতি, তখন নতুন আরেকজন বিচারকের নিকট পাঠাতে হবে, উনি যে সিদ্ধান্ত দেয় সেটাই কি হবে, সেটাই যথেষ্ট হবে। এখন দেখেন কিন্তু কোড অফ মানে সিভিল প্রসিডিওর জিনিসটা কিরকম, সিভিল প্রসিডিওরে কিন্তু একটু ভিন্ন। সেটা কেমন, যে আপিল আদালত যদি সমানভাবে বিভক্ত হয় মানে 2 বা 2 অথবা 1 বা 1 হলে, তাহলে কিন্তু পূর্ববর্তী আদালত যেটা ছিল সেই আদালতের যে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মজার না বিষয়টা। তবে এখানে একটা তবে আছে, মানে প্রোভাইডেড দ্যাট আছে, সেটা হচ্ছে কোশ্চেন অফ ল নিয়ে যদি মতবিরোধ হয় তাহলে পরবর্তী 1 বা একাধিক বিচারক শ্রবণ হবে এবং উভয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠদের মত গ্রহণ করা হবে। তাই এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যদি শুধুমাত্র কোশ্চেন অফ লতে আইনের বিষয় যদি ওনাদের ভিতরে মতামত হয়ে থাকে, ধরেন 2 4 জন বিচারক শুনেছে, 2 ওনারা বিভক্ত, কেমন, তাহলে ওনারা আরেকজন বিচারকের কাছে পাঠাবে। তাহলে উনি যদি বলে যে না আমি প্রথম 2 জনের সাথে একমত, কেমন, অথবা যদি আরো একাধিক বিচারকের সাথে পাঠায় তাহলে যে ক্ষেত্রে 3 হবে অথবা 4 হবে তাদেরটাই গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে মতানৈক্যের ক্ষেত্রে পদ্ধতি। আচ্ছা, আমরা আর একটু পড়তে পারবো। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে আরেকটু পড়াই ফেলি, তাহলে একটু আগায় গেলাম আমরা।
তাহলে দেখেন দণ্ড যখন আমরা এক্সিকিউশন করব, হ্যাঁ 381 যেটা বলা আছে এক্সিকিউশন, সেটা কি বলতেছে 376 এর অধীনে যদি আদেশ কার্যকরকরণ হয়ে যায় সেক্ষেত্রে আদালত কি করবে, পরোয়ানা জারি করবে, হ্যাঁ, অথবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে। যদি গর্ভবতী স্ত্রীলোক মৃত্যুদণ্ড হয়ে থাকে তার, সে তিনি যদি স্ত্রীলোক হয়ে থাকেন তাহলে উনি যতক্ষণ না পর্যন্ত ওনার এই অবস্থাটা চলমান থাকতেছে ততক্ষণ পর্যন্ত ওনাকে এটা দেয়া যাবে না, কেমন, ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখতে হবে। তবে আদালত মানে হাইকোর্ট যদি চায় তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। আর অন্যান্য ক্ষেত্রে কি হবে, অন্যান্য ক্ষেত্রে এই যে 381 ব্যতীত যে ক্ষেত্রে অনুমোদনের বিষয় আছে, মৃত্যুদণ্ডের বিষয় আছে, সেই ক্ষেত্র ব্যতীত অন্যান্য বিষয় হচ্ছে সঙ্গে সঙ্গে একটি পরোয়ানা আসামিকে যে জেলে আছে সেখানে প্রেরণ করতে হবে, অথবা সে যদি জেলে আটক না থাকে তাহলে সাজা পরোয়ানা ইস্যু হবে, কেমন। এখন এই পরোয়ানাটা কার নিকট পাঠাবো, 384 তার কথা বর্ণিত আছে, এটা আমরা পাঠাবো আসলে জেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে জেল সুপার, তার নিকট আমরা পাঠাবো, কেমন। তাহলে দেখেন নমুনাটা কিরকম, এই দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক কারাদণ্ড বা জরিমানার জন্য কয়েদের পরোয়ানা, হ্যাঁ। তাহলে এখানে দেখেন প্রাপককে তত্ত্বাবধায়ক সাব জেল বা জেল কর্তৃপক্ষ। তাহলে একে আমরা দেখতেছি আসামিকে আপনার জেলে হেফাজতে রাখিবেন, উক্ত আইন অনুযায়ী আপনি দণ্ড কার্যকর করবেন। এবং এখানে আমরা সবকিছু লেখা থাকবে যে তার কি কি দণ্ডাদেশ হয়েছে, দণ্ডাদেশের তারিখ কি, দণ্ড সমাপ্তির তারিখ কবে হবে, জরিমানা কত হয়েছে, জরিমানা অনাদায়ী কারাদণ্ড কত, সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ থাকবে। এবং এখানে একদম স্পষ্ট থাকবে যে তার ঠিকানা কি, তার ক্যারেক্টার কেমন, তার প্রিভিয়াস অকুপেশন কেমন, যে কোন অপরাধের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে, সেই দণ্ডাদেশটা আপিলযোগ্য কিনা, কেমন। এইটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো আমরা লেভি ওয়ারেন্টটা একটু বুঝার বিষয় আছে, এটা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। এই ছিল আপনাদের আমাদের ক্লাস আজকে পর্যন্ত, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ প্লিজ। স্যার আমার কোশ্চেনটা হলো যে আমরা 354 নিয়ে একটা হলো স্যার, মানে জানার জন্য একটা কোশ্চেন 354 হুম, রেকর্ড অফ এভিডেন্সটা, এই হ্যাঁ বলুন। রেকর্ড অফ এভিডেন্সটা বলতে কি মানে সাক্ষী যা বলবে হুবহুব তা লিখবে এবং জেরাতে যা বলবে হুবহুব লিখবে, নাকি না কোর্ট ডিসক্রিপশনের পাওয়ার বলে সে অনেক কিছু বাদ দিতে পারবে, বিষয়টা একটু জানার। এখন বিষয়টা হচ্ছে ধরেন আপনি সাক্ষীকে জিজ্ঞাসা করলেন যে ঘটনার সময় আপনি কোথায় ছিলেন, সাক্ষী বলল যে ঘটনার দিন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আমি এখানে গেছিলাম, আসার পরে আমি গেলাম এবং ওইখানে আমি 10টা বাজে গেলাম, বুঝতে পারছেন। তাহলে আইনজীবী ওনাকে প্রশ্ন করছে ঘটনার সময় উনি কোথায় ছিলেন, তাহলে কিন্তু উনি কিন্তু ঘটনার সময় ঘটনাস্থলে ছিল, এটা উনি সত্য বলেছে। তাহলে আমরা যেভাবে ধরেন রেকর্ড করি সেটা হচ্ছে কিরকম রেকর্ড করব আমরা, ঘটনার সময় আপনি ঘটনাস্থলে ছিলেন সত্য, বুঝতে পারছেন। ইদার এভাবে লেখা যাবে অথবা সাক্ষী যেভাবে বলছে সেভাবেও লেখা যাবে, বুঝতে পারছেন। তবে সাক্ষীটা হবে আপনার যেভাবে আপনি বলতেছেন যে অ্যাজ ইট লিখতে হবে কিনা, ঠিক আছে, মানে একদম যেটা বলেছে সেটাই লিখতে হবে কিনা, না সেটা না, আদালত যতটুকু মনে করে প্রয়োজনীয় ততটুকুই লিখতে হবে, বুঝতে পারছেন। অনেক এবং সময় এখানে এখানে রেলিভেন্সি থাকবে, যেটা রেলিভেন্ট কিনা। দেখা যাচ্ছে আইনজীবী একটা প্রশ্ন করতেছে, ধরেন যৌতুকের মামলায় আইনজীবী প্রশ্ন করতেছে আপনাদের ভিতরে এটা আপোষ হয়েছে কিনা, এই প্রশ্ন কিন্তু রেলিভেন্ট প্রশ্ন না, বুঝতে পারছেন। তখন কিন্তু আদালত থেকে এই প্রশ্ন স্যার জেরার সময় মানে হুবহু কি লিখে, অনেক সময় বলে যে এটা কোশ্চেন দরকার নেই বা এটা প্রয়োজন নেই এরকম বলে, কিন্তু এখানে তো ইম্পর্টেন্ট নিহিত থাকে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার বিষয় যে আদালত যদি মনে করে যে রেলিভেন্সি নাই সেক্ষেত্রে আপনি এটার বিরুদ্ধে কি করতে পারবেন, এটা আপনি আদালতকে বলতে পারবেন যে স্যার আমি এই কারণে মনে করতেছি রেলিভেন্সি আছে।
বুঝছেন কিনা? আদালত যে সব ক্ষেত্রে সঠিক সেটা তো আমি বলতেছি না, বুঝছেন না? সবাই তো আর সবার সবকিছু জানার ঊর্ধ্বে না। হ্যাঁ, আদালত হয়তোবা মনে করতেছে এই প্রশ্নটা এখন অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি বলতেছেন যে স্যার এটা সার্কামস্টেন্স, এটা দিয়ে আমি আসলে প্রমাণ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা রেলিভেন্ট হতেও পারে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। বিষয় করে হলো ওই যে চেকের মামলাগুলো হয়, যেটাতে বলে যে চেক দিছেন কিনা, হ্যাঁ চেক দিছে। এখন কোশ্চেন এন্ড ফ্যাক্ট হলো যে একটা বলা আছে যে অবশ্যই কমপ্লিটিং ফর্ম ছাড়া একটা চেক হস্তান্তর হতে পারে না। 5টা লিখবে, মানে সবটা পূরণ করে লিখতে হবে। কিন্তু যশোর ভাবে যে চেকটা হয়েছে মানে সে অপরাধ করে ফেলছে, একটা রায়ের দিকে চলে যায়। কিন্তু এখানে আমার স্বাক্ষরটা আছে কিনা, ডেটটা আমি লিখছি কিনা, টাকার পরিমাণটা আমি লিখছি কিনা, আমি সম্পূর্ণভাবে হস্তান্তর করছি কিনা, বেয়ারার হয়েছে কিনা, এগুলো না দেখে না এগুলো কোশ্চেন করে দেখবেন। চেক দিলে কি এটা আনসার হয়ে যায়? মানে আমি অপরাধ করে ফেলছি, চেকে তো আমি লিখি নাই। তাহলে 363 ধারা অনুযায়ী পর্যালোচনা রেকর্ডেড করছে। হচ্ছে, আমি আপনাকে পরে বলবো আর কি, কেমন? জি স্যার। ঠিক আছে, আমাদের আজকের এই ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, আপনারা তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি।